হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু কমার্স ফ্যাক্টরি। আজকে আমাদের ফিনান্স দ্বিতীয় পত্রের এপিসোড 2, প্রথম অধ্যায়ের এপিসোড 2। প্রথম অধ্যায়ে আমরা ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে অলরেডি একটা ক্লাস করে ফেলেছি, যেটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে আমাদের অধ্যায় 1-এর এপিসোড 2। আজকে আমরা দুটো টপিক কভার করার চেষ্টা করব। প্রথম টপিকটা হচ্ছে যে ব্যাংক এবং ব্যাংকিং ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য, এবং দ্বিতীয় টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ব্যাংক ধার করা অর্থের ধারক। তো চলুন দেরি না করে আজকে ক্লাস শুরু করে দিই আমরা। ইন্ট্রো থেকে জেনে গেছেন যে আজকে আমাদের কোন দুটো টপিক আমরা কভার করব। তো আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা এখানে মার্ক দিয়ে রেখেছি, 6টা মার্ক দিয়ে রেখেছি। আমরা এখানে 6টা মার্কে 6টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা নিব। আমি কোন বইটা ফলো করে আমি বলে দিই। আমি ফিনান্স দ্বিতীয় পত্রের জন্য পদ্মা প্রকাশনের বইটা ফলো করে থাকি। চাইলে আপনারা করতে পারেন, বা আদার্স কোনো প্রকাশনের বই ফলো করতে পারেন। তো আমরা যে ফার্স্ট বৈশিষ্ট্য বা প্রকৃতিটা লিখবো, আমি চেষ্টা করবো প্রত্যেকটা বৈশিষ্ট্য বা প্রকৃতি লিখে তারপর সেপারেটলি খুব সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে যাতে বুঝিয়ে দিতে পারি সেটা আমি চেষ্টা করবো। তো প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে নগদ অর্থের ব্যবসায়ী। তো যেটা ফার্স্ট ব্যাংক বা ব্যাংকিংয়ের আপনার যে বৈশিষ্ট্য বা প্রকৃতিটা আছে সেটা হচ্ছে নগদ অর্থের ব্যবসায়ী। নগদ অর্থের ব্যবসায়ী কেন বলবো? সচরাচর ব্যাংক তো এমন কোনো ডিপার্টমেন্ট স্টোর না যে যেখানের মধ্যে পণ্য কেনা বেচা হয়, বা কোনো ধরনের মুদির দোকান না যে যেখানের মধ্যে আপনি পণ্য কেনা বেচা করে থাকে। তারা অবশ্যই ব্যাংক হচ্ছে নগদ অর্থের ব্যবসায়ী, কারণ তারা নগদ অর্থে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন আপনার থেকে নগদ অর্থ আমানত হিসেবে নিচ্ছে, নগদ অর্থ ঋণ হিসেবে দিচ্ছে, বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও তারা সব কিছু নগদ অর্থের মাধ্যমে করে থাকে। সব লেনদেন তাদের নগদ অর্থের মাধ্যমে সম্পাদন করা হয়ে থাকে। সেজন্য আমরা ব্যাংক বা ব্যাংকিংয়ের প্রথম যে বৈশিষ্ট্যটা দিতে পারি বা যে প্রকৃতিটা আমরা দিতে পারি সেটা হচ্ছে তারা নগদ অর্থের ব্যবসায়ী। এরপর যে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে আমানত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমানত। অবশ্যই আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, যাদের যাদের আমাদের নির্দিষ্ট ইনকাম করে থাকি, তা থেকে সকল খরচ মেটানোর পর যে বাড়তি অর্থটা থাকে সেটা আমরা অবশ্যই সঞ্চয় বা সংরক্ষণ করতে চাই। সেটার জন্য আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট করে থাকি, বিভিন্ন হিসাবের অ্যাকাউন্ট করে থাকি। তো সেই অ্যাকাউন্টগুলোতে আমরা কী করি, আমাদের নগদ অর্থগুলো আমানত হিসাবে জমা রাখি। ব্যাংক আমাদের নামে একটা অ্যাকাউন্ট করে দেয়, সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের সেই অর্থগুলো তারা ব্যাংক জমা রাখে। তাহলে আমরা আমাদের অর্থগুলো ব্যাংকে জমা রাখি। তো আমানত রাখে ব্যাংক আমাদের আমানত রাখে সেই অর্থগুলো আমানতকৃত অর্থগুলো তারা তাদের বিভিন্ন লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে, এবং নির্দিষ্ট মেয়াদ পর আমাদের লাভসহ সেই আমানতগুলো, সুদসহ সেই আমানতগুলো, আসল টাকা সহ আমাদের ফেরত দেওয়া হয়। একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমানত। ব্যাংক আমাদের নগদ অর্থের আমানত দিয়ে থাকে। এরপর হচ্ছে গোপনীয়তা আছে। ব্যাংক অবশ্যই তার গ্রাহকের অ্যাকাউন্টের কোনো প্রকার তথ্যই অন্য কাউকে গিয়ে প্রদান করবে না, কারণ সেটা আইন বিরোধী, বা ব্যাংকের যে চুক্তিনামা আছে সেটার বিরোধিতা করা হবে। সেটা গ্রাহকের সাথে যে চুক্তিনামা আছে সেটা বিরোধিতা করা হবে। কারণ মনে করুন আপনার একটা অ্যাকাউন্ট আছে, আমি যদি গিয়ে বলি যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে বা কত টাকা আপনি উইথড্র করলেন, উত্তোলন করলেন, এইসব বিষয়ে যদি আমি ব্যাংকে থেকে জানতে চাই, ব্যাংক আমাকে কোনো প্রকারই তথ্য দিয়ে থাকবে না। যদি আপনি পারমিশন দেন ব্যাংকে যে আমার এরকম একজন চেনা পরিচিত মানুষ আসবে, তিনি জানতে চাইলে আমার ব্যাংক সম্পর্কিত তথ্যগুলো তাকে জানাবেন, তাহলে তিনি অনেক ভেরিফাই করবার পর তারপর গিয়ে তিনি আমাকে তথ্যগুলো দিবেন। আদারওয়াইজ তথ্যগুলো কখনই দিবেন না, এক্সেপ্ট আপনাকে ছাড়া। অর্থাৎ ব্যাংকের যার নামে অ্যাকাউন্ট আছে ব্যাংক শুধু তাকেই সকল প্রকার তথ্য বা সকল প্রকার তার ব্যাংকের কার্যাবলী, তার অ্যাকাউন্ট সম্পর্কিত সকল কার্যাবলী সম্পর্কিত তথ্য শুধু তাকে জানানো হবে বা তাকে দেওয়া হবে, তাকে বাদে অন্য কাউকে কখনো দেওয়া হবে না। তাহলে গোপনীয়তা। এরপর হচ্ছে আরেকটা যেটা হচ্ছে প্রতিনিধি। ব্যাংক অবশ্যই আপনার প্রতিনিধি হিসেবে কাজ করবে। আমাদের বিভিন্ন ধরনের ব্যবসায়িক জটিলতা আমরা ফেস করে থাকি, সেই ব্যবসায়িক জটিলতাগুলো ব্যাংক খুব সুন্দর করে কন্ট্রোল করে থাকে বা ফেস করে থাকে। তো ব্যাংক তখন কি করে, যে আমাদের প্রতিনিধি হিসাবে, মনে করেন আমরা যারা বৈদেশিক ব্যবসা করে থাকি, ব্যাংক তখন আমাদের সেই বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে আমদানি করে থাকলে কোনো প্রকার, তো আমাদের সেই বাঙালি অর্থগুলো ডলারে রূপান্তর করে তাদের সাথে ট্রানজ্যাকশন করে থাকে। অর্থাৎ আমাদের ব্যবসায়ের প্রতিনিধি হয়ে ব্যাংক তার কাজগুলোকে আরও খুব সহজ করে থাকে। কারণ ধরেন আপনি বা আমি যদি ব্যবসায়ী হিসেবে সরাসরি কাজগুলো করতে থাকি, তাহলে অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে, জটিল হয়ে যাবে কাজগুলো। কিন্তু ব্যাংক
আমদানিকারক ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে ট্রানজ্যাকশনগুলো খুব সুন্দরভাবে করে ফেলে। একদম সেম টু সেম রপ্তানির ক্ষেত্র যদি আপনি কোনো প্রকার রপ্তানি করে থাকেন, তাহলে যে দেশে বা যে ব্যবসায়ীকে আপনি রপ্তানি করেছেন তার সাথে খুব সুন্দরভাবে ট্রানজ্যাকশন করে থাকেন। ঠিক আছে, আসল করে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমাদের যে এরপর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সুদ দেওয়া নেওয়া। সুদ দেওয়া নেওয়া খুবই ইম্পর্টেন্ট। আমি আমানতের মধ্যে সেমভাবে পয়েন্ট আউট করেছিলাম সুদের কথাটা। সেটা হচ্ছে কীরকম, যে আমরা নির্দিষ্ট একটা মেয়াদের জন্য ব্যাংকের মধ্যে টাকা জমা রাখি। ব্যাংক কী করে, নির্দিষ্ট মেয়াদ শেষে আমাদের টাকাগুলো যখন দিয়ে দেয় তখন সেটা হয় সুদ দেয়া। মানে টাকাগুলো আসল টাকার সাথে সুদ অ্যাড করে ব্যাংক কিন্তু আমাদের টাকা দিয়ে থাকে, যে একটা সুদ দিয়ে থাকে, সেটা হচ্ছে সুদ দিয়ে থাকে। সুদ দিয়ে থাকে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সুদ দেওয়া আর একটা হচ্ছে সুদ নেওয়া। ব্যাংক দুইটা প্রসেসে কাজ করে থাকে। ওরা একবার আমাকে সুদ দিবে, একবার সুদ দিবে আর একবার সুদ নিবে। কখন সুদ দিবে? যখন আমি টাকা আমানত করছি, অর্থাৎ যখন আমি ব্যাংকে টাকা জমা রাখছি, যখন আমি আমানত করি, তখন ব্যাংক আমাকে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে মেয়াদ শেষে আসল টাকার সাথে সুদ সহ অ্যাড করে টাকাটা দিয়ে দেয়। আর কখন সুদ নিবে ব্যাংক আমার থেকে? কখন সুদ নিবে ব্যাংক? কখন সুদ নিবে? যখন আমি ব্যাংক থেকে টাকা ধার করব, অর্থাৎ ঋণ হিসাবে নিব নির্দিষ্ট একটা মেয়াদের জন্য, নির্দিষ্ট পরিমাণ টাকা আমি নির্দিষ্ট সময়ের জন্য যখন নিব, নির্দিষ্ট পরিমাণ একটা পার্সেন্টেজ ব্যাংক আমাকে ধার্য করবে, যেটা আমাকে প্রতি কিস্তিতে মূল টাকার সাথে যোগ করে ওই সুদটা আমাকে দিয়ে দিতে হবে। তাহলে সুদ দেওয়া নেওয়া হচ্ছে ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায় একটা বৈশিষ্ট্য। যে লাস্ট বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ঋণ, যেটার কথা আমরা উল্লেখ করেছি এখানের মধ্যে। এই ঋণ সুদ নেওয়ার ক্ষেত্রে তো ঋণ কেন দেয়? অবশ্যই আমরা তিনটে হিসাব আছে ব্যাংকের মধ্যে, চলতি, সঞ্চয় এবং স্থায়ী। তো আমরা তিনটে হিসাবের মধ্যে যাদের যেটা প্রয়োজন সেটা করে থাকে। যেমন চলতি হিসাব করে থাকে ব্যবসায়ীরা, সঞ্চয় হিসাব করে থাকে নির্দিষ্ট আয়ের ব্যক্তিরা, স্থায়ী হিসাব যে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হিসাবটা করে থাকে। তো সচরাচর ঋণ ব্যবস্থা করে থাকে। যেমন কাদের বেশি ঋণের ব্যবস্থা প্রয়োজন হয়? ঋণের ব্যবস্থা কাদের হয়? যারা ধরেন ব্যবসায়ী যারা ব্যবসায়ী আছে, তাদের ব্যবসা কার্য সঠিকভাবে পরিচালনা করবার জন্য মাঝে মধ্যে ঋণ নিতে হয়। তো ব্যাংকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ আপনার একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে, সেই টাকার পাশাপাশি যদি আপনার বাড়তি কোনো অর্থের প্রয়োজন হয়, ব্যাংক আপনাকে তখন ঋণ দিয়ে থাকবে। তবে প্রত্যেকটা ব্যাংকই, কয়েকটা ব্যাংক ছাড়া বেশিরভাগ ব্যাংকে কিন্তু নির্দিষ্ট ঋণ দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ ধার্য করে দেয়, যে মূল টাকার সামনে আপনাকে এত টাকা করে সুদ দিয়ে যেতে হবে এত বছরের জন্য। তো মূল টাকার সাথে আসল টাকার সাথে সুদ সহ যোগ করে আপনাকে সুদ সহ আসল টাকা পুরোপুরি ব্যাংকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ সুদ রিলেটেড আছে আমানতের সাথে আর ঋণের সাথে, অর্থাৎ দুইটা প্রসেসের সাথে গিয়ে আমরা সুদের কানেকশন পাবো। একটা হচ্ছে আমানতের সাথে গিয়ে, একটা হচ্ছে ঋণের সাথে গিয়ে। তো ফাইনালি এই পার্টগুলো হচ্ছে, এই 6টা টপিকে হচ্ছে ব্যাংকিং বা ব্যাংকিং ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য। আপনারা যখন সৃজনশীলে যখন জিজ্ঞেস করা হবে ব্যাংকিংয়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য, যেটাই বলুক না কেন, প্রকৃতি বা বৈশিষ্ট্য দুইটা থেকে কোনো একটা কিছু বললে আপনার এই 6টা টপিক পয়েন্ট বা আরও 2-1টা পয়েন্ট নিজে থেকে বাড়তি করে লিখে খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আগে এইভাবে যদি ডায়াগ্রাম আকারে লিখে তারপর যদি আপনি প্রত্যেকটা পয়েন্ট আউট করে দেন, একেবারে লিখে প্রত্যেকটা ডায়াগ্রাম অনুযায়ী লিখে পয়েন্ট আউট করে দেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওটা উপস্থাপন করা হবে সৃজনশীলের মধ্যে। টিচারও খুশি হবে, টিচারও আপনাকে ভালোভাবে নাম্বার দিবে। তাহলে আমাদের ফার্স্ট টপিক পর যে সেকেন্ড টপিক ছিল আজকের খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ব্যাংক ধার করা অর্থের ধারক। সেই টপিকটা নিয়ে আমরা চলে যাব। তাহলে আমরা আমাদের আজকে সেকেন্ড যে টপিকটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে, বোর্ডটাকে শুধু আমরা ফোকাস করছি। তো সেকেন্ড যে টপিক হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক ধার করা অর্থের ধারক। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, একটু বোঝার চেষ্টা করেন, কারণ এটা অনুসার পরীক্ষার মধ্যে আপনার। তাহলে আজকে আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে ব্যাংক ধার করা অর্থের ধারক। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো পয়েন্ট আউট করে লিখে রেখেছি, 1 এবং 2 করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় অনুধাবন বা অনুধাবন এবং প্রয়োগের মতো আপনারা কিন্তু এটা পেতে পারেন, যে ব্যাংকে কেন ধার করা অর্থের ধারক বলা হয়ে থাকে। আসলে ব্যাংকে কেন ধার করা অর্থের ধারক বলা হয়ে থাকলে আমরা দুইটা পয়েন্ট কিন্তু এখানে দিব। একটা হচ্ছে ব্যাংক তহবিল উৎস, অর্থাৎ ব্যাংক কোন কোন উৎসগুলো হতে তাদের তহবিল সংগ্রহ করে এবং সেই সংরক্ষিত উৎসগুলো বা সেই সংরক্ষিত অর্থগুলো কোন কোন খাতগুলোতে ব্যয় করে। তো প্রথম যে টপিকটা হচ্ছে বা প্রথম যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে ব্যাংক তহবিল উৎস, অর্থাৎ ব্যাংক কোথা হতে তাদের অর্থগুলো সংগ্রহ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ব্যাংক কোথা হতে অর্থ সংগ্রহ, আমি শুধু অর্থ সংগ্রহটা লিখছি, যে কোথা হতে তাদের অর্থগুলো সংগ্রহ করে থাকে বা কিভাবে কোন কোন সেক্টরটা তাদের অর্থ সংগ্রহের মূল জিনিস, সেটা আমরা এখানে পয়েন্ট করবো। একটা হচ্ছে শেয়ার বিক্রয়লব্ধ অর্থ, অর্থাৎ তাদের প্রত্যেক কোম্পানি কিন্তু তাদের কী করে থাকে, শেয়ার বিক্রয় করে থাকে। তাদের সেই শেয়ার বিক্রয়লব্ধ অর্থগুলো কিন্তু তাদের পরবর্তী যে খরচগুলো আছে সেগুলোর জন্য কিন্তু
নিয়ে থাকে, ব্যবহার করে থাকে। তাহলে আমরা ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে শেয়ার বিক্রয় লব্ধত্ব। তো তারা ব্যাংক করে কি, তাদের যে শেয়ারগুলো আছে তারা সেই শেয়ারগুলো বিক্রয় করে সেই শেয়ার বিক্রয়লব্ধ অর্থগুলো দিয়ে তাদের খরচগুলো চালনা বা পরিচালনা করে থাকে। এরপর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমানত গ্রহণ। অবশ্যই একটা ব্যাংক প্রতিষ্ঠা করবার পর অবশ্যই তারা সকল তাদের গ্রাহকদের হতে থেকে অর্থ সংগ্রহ করে থাকে। আমরা মানে গ্রাহক বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে সে আমরা আমাদের ব্যাংক নিজের পছন্দ মতো ব্যাংকগুলোর মধ্যে একটা অ্যাকাউন্ট করে থাকি, সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা অর্থগুলো জমা রাখি। সেই অর্থগুলো থেকে তারা কিন্তু কি সংগ্রহ করে থাকে, তারা কিন্তু আমানত করে থাকে। সেই অর্থগুলোতে তারা কিন্তু আমানত করে এবং এই আমানতটাই তাদের অর্থ সংগ্রহের একটা উৎস হিসাবে কাজ করে থাকে। যখন আমানত করে থাকে সেই আমানতটা তাদের একটা অর্থ সংগ্রহের উৎস হিসেবে কাজ করে থাকে। সেই অর্থ সংগ্রহ উৎস হিসেবে অর্থগুলো সংগ্রহ করবো, তারা সেই অর্থগুলো দিয়ে কিন্তু বিভিন্ন লাভজনক খাতগুলোতে ব্যয় করে থাকে। এই যে খরচের খাতগুলো আছে এই খাতগুলোর মধ্যে তারা কিন্তু কি করে থাকবে, আস্তে আস্তে ব্যয় করে থাকবে। মূলত এই খাতগুলোর মধ্যে ব্যয় করবার জন্যই তারা কিন্তু কি করে থাকছে, অর্থগুলো সংগ্রহ করছে আমানতের মাধ্যমে, শেয়ার বিক্রয় করবার মাধ্যমে। এরপর যে টপিকটা আছে সেটা হচ্ছে ঋণ গ্রহণ। অবশ্যই ব্যাংক তাদের যদি তাদের শেয়ার বিক্রয়োগ্য অর্থ এবং আমানতের মাধ্যমে গ্রহণকৃত অর্থগুলো যদি পর্যাপ্ত না হয় বা তাদের নিজের যে মূলধন বা পুঁজি আছে সেগুলো দিয়ে যদি পর্যাপ্ত না হয় বিনিয়োগ করবার জন্য, তারা করবে কি তফসিলিভুক্ত। অবশ্যই তাদেরকে কি হতে হবে, তফসিলিভুক্ত ব্যাংক হতে হবে। তফসিলিভুক্ত ব্যাংকগুলো তাহলে তারা যে সুবিধা পাবে, আমরা গত এপিসোডে ক্লাসটাতে আমরা বুঝলাম তফসিলিভুক্ত ব্যাংক। তো তাহলে তফসিলিভুক্ত ব্যাংকগুলো কি করবে, কথা বলি যে তফসিলিভুক্ত ব্যাংক কি করবে, কেন্দ্রীয় ব্যাংক হতে অর্থগুলো সংগ্রহ করতে পারবে। অর্থাৎ তফসিলিভুক্ত ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। তফসিলভুক্ত ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সরকার অনুমোদন প্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে, অর্থ ঋণ নিতে পারবে। আর তারা অন্যান্য যে কোনো ব্যাংক থেকে তারা কি করতে পারবে, যে কোনো ব্যাংক থেকে তারা অর্থ ধার করতে পারবে, যে কোনো ব্যাংক থেকে। তাহলে ঋণ গ্রহণের দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আর একটা হচ্ছে যে কোনো ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংক হতে হলে অবশ্যই তফসিলিভুক্ত হবে, কারণ আমরা গত ক্লাসও পড়েছি যে তফসিলিভুক্ত ব্যাংকগুলো কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। আমি উল্লেখ করেছিলাম একটা সুবিধা হচ্ছে তারা কিন্তু তাদের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবে, এবং যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে তারা ঋণ গ্রহণ না করে থাকে তাহলে তারা যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণগুলো গ্রহণ করতে পারবে এবং সে তা থেকে অর্থ সংগ্রহ করে এই খাতগুলোতে ব্যয় করতে পারবে বা এই খাতগুলোতে বিনিয়োগ করতে পারবে, খরচ করতে পারবে। এটা হচ্ছে তাহলে প্রথম পয়েন্ট যে ব্যাংক তহবিলের উৎসগুলো। তাহলে ব্যাংক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশি তিনটে পয়েন্টের মধ্যে কিন্তু ব্যাংক সবগুলো অর্থ কিন্তু কি করছে, ধার করেই নিচ্ছে এক প্রকার। যেমন শেয়ার বিক্রয় অর্থ শেয়ার বিক্রি করছে, শেয়ার বিক্রয় করার মাধ্যমে সে অর্থগুলো সংগ্রহ করছে। আমানত হচ্ছে কাদের আমানত, গ্রাহকদের অর্থগুলো কিন্তু তারা কি ব্যাংক ধার করে এক প্রকার ধার হিসেবে নিয়ে কিন্তু তাদের ব্যবসায় বিনিয়োগ করছে। ঋণ তো অবশ্যই ধার, আমি তো বলতে ঋণের মাধ্যমে তো সরাসরি বোঝানো যাচ্ছে ধার নিচ্ছে। একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক থেকে অথবা কেন্দ্রীয় ব্যাংক, দুইটা সোর্স থেকে তারা অর্থগুলো ধার করে নিয়েই কি করছে, তাদের ব্যয়ের মধ্যে এই ব্যয়ের খাতগুলোতে বিনিয়োগ করছে বা ব্যয়ের খাতগুলো পরিচালনা করছে। এরপর আসি যে তাদের এই অর্থগুলো, অর্থাৎ এই যে পয়েন্ট আমরা পড়েছি ব্যাংক তহবিলের উৎস, এগুলো কোথার মধ্যে ব্যবহৃত হয়, কোথার মধ্যে তাদের ব্যবহৃত হয়। আমি এখানে লিখছি যে কোথায় কোথায় তারা ব্যবহার করে থাকে এই অর্থগুলো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ঋণ প্রদান। তারা ঋণ প্রদানের ক্ষেত্রে এই অর্থগুলো ব্যবহার করে থাকে। কাদেরকে ঋণ প্রদান করবে, অবশ্যই তার গ্রাহক, ব্যবসায়ী যারা আছে, গ্রাহক বা আমাদের সাধারণ যারা গ্রাহক আছে, সাধারণ যেসব গ্রাহক আছে, যে ব্যবসায়ীগুলো আছে, তাদেরকে কী করে থাকবে, ঋণ প্রদান করে থাকবে। অথবা অন্যান্য যে কোনো বাণিজ্যিক ব্যাংক, তারা যেভাবে ঋণ নিচ্ছে অন্যান্য কোনো বাণিজ্যিক ব্যাংকও চাইলে তাদের থেকে কী করতে পারে, ঋণ সংগ্রহ করতে পারে। অন্যান্য যে কোনো বাণিজ্যিক ব্যাংকে তারা কী করে থাকবে, ঋণ দিয়ে থাকবে। তাহলে এই যে ধার করা অর্থগুলো, এখান থেকে যে অর্থগুলো তারা সংগ্রহ করেছে সে অর্থগুলো কি করবে, এখানে ঋণ প্রদান হিসেবে ব্যবহৃত করছে। আমি এখানে এগুলো মুছে দিচ্ছি। তার মানে আমরা এই তিনটা সোর্স থেকে অর্থগুলো নিয়ে অর্থ সংগ্রহ করলাম। এই সংগ্রহকৃত অর্থগুলো এখানের মাধ্যমে আমরা এখন এখানের মধ্যে তিনটা সেক্টরের মধ্যে ডিস্ট্রিবিউট করবো আস্তে আস্তে। তাহলে আমার সংগ্রহকৃত একটা অর্থের একটা পার্ট হচ্ছে ঋণ প্রদান। তাহলে আমি ঋণ প্রদান করছি, সাধারণ গ্রাহকদের ঋণ প্রদান করছি, ব্যবসায়ীদের করছি, অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থাকে তাদেরকে ঋণ প্রদান করে থাকছি। তাহলে গেল এখানে আমি এক প্রকার খরচ করলাম। এরপর আছে বিনিয়োগ।
বিভিন্ন ধরনের বেসরকারি বা সরকারি প্রকল্প, যে বড় বড় মেগা প্রকল্প যেগুলো থাকে, আমি আমার সেই সংরক্ষিত অর্থগুলো এখানের মধ্যে বিনিয়োগ করব। তাহলে আমার আরেকটা সাইড চলে যাচ্ছে এখানের মধ্যে, এই বিনিয়োগের মধ্যে। তাহলে বড় বড় যেসব সরকারি প্রকল্প থাকে, মেগা প্রকল্প যেগুলো থাকে, ওই মেগা প্রকল্পগুলোর মধ্যে আমি কি করব, বিনিয়োগ করে থাকবো। কেন বিনিয়োগ করব? কারণ এখানেও একটা সুবিধা আছে, ব্যাংকের এখান থেকে তারা আয় করতে পারবে। কারণ এই মেগা প্রকল্পগুলো বিনিয়োগ করবার মাধ্যমে একটা তারা সরকারের সাথে একত্রিত করে হয়ে একবার মেগা প্রকল্পটা বাস্তবায়নের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, সংযোগ স্থাপন করছে। তার ফলে তাদের ব্যবসায়িক যেমন সুনাম বৃদ্ধি পাবে, তার গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাবে, তার মানে তাদের আয়ের উৎস কিন্তু বেড়ে যাচ্ছে। খরচের পাশাপাশি কিন্তু তাদের আয়ের উৎস বেড়ে যাচ্ছে। তারা এখানে বিভিন্ন ধরনের মেগা প্রকল্প যেগুলো থাকে, মেগা প্রকল্প বা সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রকল্পগুলোর মধ্যে তারা কি করবে, অন্তর্ভুক্ত, নিজেদেরকে বিনিয়োগ করার মাধ্যমে অন্তর্ভুক্ত করবে। এরপর সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে তাদের সংরক্ষিত এই অর্থগুলোর আরেকটা প্রভাব এই প্রাতিষ্ঠানিক খরচ। প্রত্যেকটা ব্যবসায়ী, কোম্পানি, ব্যাংকের মধ্যে কিছু না কিছু প্রাতিষ্ঠানিক খরচ থেকেই থাকে। তাহলে এই প্রাতিষ্ঠানিক খরচগুলো তাদের সম্পন্ন করবার জন্য অর্থের প্রয়োজন হয়। আর এই অর্থগুলো কোথা থেকে আসবে? এই সোর্সগুলো থেকে অর্থগুলো সংগ্রহ করবে। এখান থেকে অর্থগুলো সংগ্রহ করে দেন তারা সেই সংরক্ষিত অর্থটা এই প্রাতিষ্ঠানিক খরচগুলোর মধ্যে তাদের সম্পন্ন করে থাকবে। অর্থাৎ এই মূলত এই জোন, অর্থাৎ এই সংরক্ষিত অর্থগুলো থেকে আস্তে আস্তে তাদের সকল প্রকার খরচগুলো সম্পন্ন করে থাকবে। তাহলে আমরা বলতে পারি, যেহেতু এখানে আমি প্রথমবারে বলে দিয়েছিলাম, আবার বলছি যে এই তিনটা সেক্টর হতে যা অর্থগুলো পাচ্ছে, ওগুলো ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নয়। ব্যাংকের মালিকাধীন যারা আছেন তাদের নিজস্ব কোনো অর্থ নেই। সবগুলো কিন্তু তারা এক প্রকার ধার করে নিচ্ছে। ঋণ গ্রহণ তো অবশ্যই ধার, আমানত, গ্রাহকদের অর্থ তারা আমানত করে সেগুলো বিনিয়োগ করছেন বা ব্যবহার করছেন। শেয়ার বিক্রয়িত অর্থ তাদের কোম্পানির বা ব্যাংকের শেয়ার বিক্রি করে সেই অর্থগুলো সংগ্রহ করছেন। তাহলে ব্যাংক কিন্তু টোটালি ধার করে তাদের ব্যবসা পরিচালনা করছেন। তাহলে ব্যাংকে সহজে বলে যায় যে ব্যাংক ধার করা সে অর্থেরগুলোরই কিন্তু কি ধারক। ব্যাংক ধার করা অর্থেরই কিন্তু ধারক, কারণ তারা এই তিনটে সেক্টর হতে অর্থগুলো সংগ্রহ করছে, যা প্রত্যেকটাই ধারই করছে। তারা ধার করবার মাধ্যমে সেই অর্থগুলো ধারক হয়ে দেন সেই ধারক থেকে তারা তাদের খরচগুলো পরিচালনা করছে। তার মানে প্রথমে ধারের মাধ্যমে অর্থগুলো সংগ্রহ করছে, সেই অর্থগুলো দেন ধারক হয়ে দেন সে খরচগুলো পরিচালনা করছে। আমি আশা করি আজকে এই সেকেন্ড টপিকটা বোঝাতে সক্ষম হয়েছি। যদিও কোনো শুধু এই সেকেন্ড টপিক না, আজকের এই এপিসোডের কোনো টপিকের মধ্যে যদি আপনাদের বা আমাদের প্রথম টপিক যেটা ছিল সেখানে কোনো পয়েন্টের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, বৈশিষ্ট্য পয়েন্টের মধ্যে, অথবা এই টপিকটার উপরে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানাবেন। আর যদি আমাদের ফেসবুকে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ কমার্স ফ্যাক্টরি, আপনারা ওই কমার্স ফ্যাক্টরি গ্রুপের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো আছে সাবজেক্ট ওয়াইজ, বা আমাদের যদি নতুন আরও কী পরিবর্তন আনা যায় সেটা সম্পর্কে যদি ধারণা দিতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।